কাশিম এডুকেশন সেন্টার ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এক সৃজনশীল প্রতিষ্ঠান। আর কি বলে ইম্পারেটিভ শিখেছি। একটা হচ্ছে বর্ণনা করা, আর একটা হচ্ছে আদেশ, নিষেধ, উপদেশ, এগুলো। ঠিক আছে, আজকে আমরা শিখি যে কি করে আমরা প্রশ্ন করতে পারবো। হ্যাঁ, প্রশ্নবোধক বাক্য কিভাবে গঠন করা যায়। আচ্ছা, এখন আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স কয় ভাবে গঠন হওয়া দেখেছি? দুই ভাবে, হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য। শুধু অ্যাসার্টিভই না, যে কোনো বাক্যই হ্যাঁ বোধক না বোধক হতে পারে, পারে না? যে কোনো কিছু হ্যাঁ হলো না হলো হতেই তো পারে। আর এরপরে আমরা দেখলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স কয় ভাবে গঠিত হয়? দুই ভাবে। একটা হচ্ছে সরাসরি ভার্ব দিয়ে, অর্থাৎ সরাসরি কাউকে কোনো কিছু করতে বলা এরকম, আর একটা হচ্ছে লেট দিয়ে, যে সরাসরি কাউকে না, তৃতীয় পক্ষ কেউ থাকলো, এরকমই তো শিখেছিলাম। এটুকু তো মনে আছে না? আচ্ছা, তো ওইগুলোতে আমরা পরে দিচ্ছি। আমরা দেখি ইন্টারগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ইন্টারগেটিভ সেন্টেন্সও দুই ভাবে গঠিত হয়। ওই যে আমরা ইম্পারেটিভ শিখেছিলাম, ওটার কিন্তু এই দুইটা বাদেও আবার হ্যাঁ বোধক না বোধক ছিলই, এটা ন্যাচারাল, হ্যাঁ বোধক না বোধক তো থাকবেই। তো আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সও কয় ভাবে গঠিত হয়? দুই ভাবে। ইন্টারগেটিভ সেন্টেন্স কি? প্রশ্নবোধক, তাই তো, প্রশ্নবোধক বাক্য। এখন দুই ভাবে কিভাবে গঠিত হয় সেটা আমরা শুনি। ধরো, একটা হচ্ছে কারো সম্মতি জানা। হ্যাঁ, আমি লিখলাম যে একটা হচ্ছে কি জানা? সম্মতি জানা। আর একটা, আমরা এগুলো কিন্তু শেখার স্বার্থে লিখছি যে উত্তর জানা। আচ্ছা, এই দুই ভাবে গঠিত হতে পারে। একটা কি, ধরো যে এই যে আমি যদি সম্মতি জানাতে যাই, তখন আমি যদি জিজ্ঞাসা করি যে তোমার বাড়ি কোথায়, এটার উত্তর কি সম্মতি হয়? না, তখন পুরো অ্যান্সার লাগে যে আমার বাড়ি বান্দিকি। কিন্তু আমি যদি বলি যে তুমি ভাত খেয়েছো কিনা, তখন হ্যাঁ খেয়েছি অথবা না খাইনি, সম্মতি। হ্যাঁ, এই যে ভাত খাওয়া অ্যান্সারটা ওটার ভিতরে আছেই। তার মানে এই ধরনের যদি আমরা কোশ্চেন করি, সেটা হচ্ছে সম্মতি। যে তুমি ছাত্র কি না, ছাত্র কি না, তখন অ্যান্সার হ্যাঁ ছাত্র অথবা না ছাত্র না, তাহলে এটা সম্মতি বোঝাচ্ছে না? সম্মতি। তাহলে এইভাবে একভাবে গঠিত হতে পারে। আবার আমি যদি বলি যে তুমি অসৎ মানুষ কিনা, হ্যাঁ অসৎ মানুষ অথবা না অসৎ মানুষ না, তাহলে সম্মতি। হ্যাঁ অথবা না দিয়েই হয়ে যাচ্ছে অ্যান্সার, হ্যাঁ অথবা না দিয়েই অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা ধরন। আর একটা ধরন হচ্ছে যে, যে ধরনের কোশ্চেনের আমাদের সরাসরি অ্যান্সারই দিতে হয়। তুমি কোথায় বাস করো, হ্যাঁ তোমার নাম কি, তোমার পরীক্ষার রেজাল্ট কেমন, তুমি এখন কেমন আছো, তুমি কখন যাবে, এগুলো তো, এগুলো তার সম্মতি না, এগুলোর জন্য তো অ্যান্সার দেওয়া লাগে, পুরো উত্তর লাগে, তাই না? ব্যাস, তাহলে আর একটা হবে উত্তর। তো এই যে আমরা যেটা উত্তর দেই যেটার জন্য, সেটার সামনে আমরা নরমালি WH ব্যবহার করে কোশ্চেন করি। কি করে? WH ব্যবহার করে। কোথায় বাস করো, হোয়ার, হ্যাঁ হোয়ার, হোয়াট, হোয়েন, হাউ, হোয়াই, এইগুলো। আর সম্মতির ক্ষেত্রে আমরা কি করি? সম্মতির ক্ষেত্রে আমাদের ধরো একটা সেন্টেন্স অ্যাসার্টিভ লিখলাম, আমরা তো লিখবোই, আমরা আগে একটু ধারণা নিচ্ছি। ধরো আমরা আগে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখলাম, লিখে ওই ভার্বটাকে কি করব? সাবজেক্টের সামনে নিয়ে চলে আসবো। হ্যাঁ, যে আচ্ছা এখন এটা আমরা কি করলাম, মুছে দিই। আচ্ছা, তাহলে এখন আচ্ছা এটা থাক, এর নিচেই লিখি। এখন দেখো, সম্মতি আমরা এরকম যদি শিখি, ধরো আমরা আগে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখলাম যে হি ইজ এ স্টুডেন্ট। অ্যাসার্টিভ না, সে একজন ছাত্র। নেগেটিভ কি? হি ইজ নট এ স্টুডেন্ট, তাই তো, ইজ নট এ স্টুডেন্ট। তাহলে এটা কি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা এটার সম্মতি জানা অর্থে জিজ্ঞাসা করতে পারি যে সে ছাত্র কিনা। সে কি ছাত্র? একই তো, সে ছাত্র কিনা, সে কি ছাত্র, একই তো, হ্যাঁ ছাত্র অথবা না ছাত্র না, তাহলে এটা সম্মতি না? তো তখন আমরা কি বললাম, যে আমাদের ভার্বটা শুধু সাবজেক্টের সামনে নিয়ে আসলেই হয়ে গেল। সাবজেক্টের সামনে ভার্বটা নিয়ে আসবো, ব্যাস হয়ে গেল ইন্টারগেটিভ, আর কোনো ঝামেলা নাই। দেখো তো এই সেন্টেন্সে ভার্ব কোনটা? এই যে পুরো একটা সেন্টেন্স, এটাতে ভার্ব কোনটা? ইজ। ইজ ইজ না ভার্ব? ইজ ভার্ব না, এটা তো সাবজেক্ট, হি সাবজেক্ট না, এই তো এটা অবজেক্ট না, ছাত্র, ইজটা তো ভার্ব, তাই না? ওখানে এই তো ইজ নট,
এটা ভার্ব, নেগেটিভ ভার্ব, তাহলে ইজ টা ভার্ব। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্স এটার অর্থ হচ্ছে সে হয় ছাত্র। এখন ইন্টারগেটিভ হবে সে কি ছাত্র অথবা সে ছাত্র কি না। সম্মতি দিলাম হ্যাঁ ছাত্র অথবা না ছাত্র। তো তখন আমাদের কি করবো, ভার্বটা শুধু সামনে লিখবো, ব্যাস হয়ে গেল, কিন্তু আর কোনো ঝামেলা নাই। তাহলে আমরা লিখতে পারি যে ইজটা সামনে লিখলাম, ইজ হি এ স্টুডেন্ট। এই তো একটু চিহ্ন দেওয়া লাগে, চিহ্ন দিলে ব্যাস। দেখো আগে অর্থ ছিল কি যে সে হয় একজন ছাত্র, আর এখন হলো সে কি একজন ছাত্র, ব্যাস তখন আমরা অ্যান্সার দিলাম হ্যাঁ ছাত্র অথবা না ছাত্র, সম্মতিবাচক হয়ে গেল। তাহলে এই সম্মতি জানাতে যদি আমরা কোনো কোশ্চেন করি তাহলে ভার্বটা সামনে নিয়ে আসলেই হয়, আর কোনো ঝামেলা নাই। এই যে এটা এখন নেগেটিভের যদি আমরা করি, আমরা এই নটটা এই হির এই ভার্বের সঙ্গে এখানেও আনতে পারি অথবা মাঝখানেও রাখতে পারি। যদি এরকম লিখি ইজ হি নট এ স্টুডেন্ট, এটাও হয়। অথবা আমরা যদি বলি ইজন্ট হি বা ইজ নট হি এ স্টুডেন্ট, ওটাও হয়। হ্যাঁ, তাহলে এই তো ভার্ব সামনে নিয়ে আসলাম, না বোধক ছিল তাই নট থাকলো। এখন নট আমরা ইজের সাথে এখানেও দিতে পারি অথবা হির পরেও দিতে পারি। ক্লিয়ার? হ্যাঁ, মিশিয়ে দিলাম। ওকে, আচ্ছা আমরা আরো সেন্টেন্স লিখি। উই ক্যান, ঘুম ধরে গেছে, অন এই যে ঘুম ছেড়ে দেবে। আচ্ছা দেখো তো কি লিখেছি, উই ক্যান আর্ন 10 crores টাকা, যে আমরা 10 কোটি টাকা ইনকাম করতে পারি। এই তো ঘুম ছাড়ার পথে না। আচ্ছা তাহলে দেখো তো এটা আমাদের কি অ্যাসার্টিভ সেন্টেন্স, এমনিতেই তো বর্ণনা, তাই না? উই ক্যান আর্ন 10 crores টাকা। এখন এটার নেগেটিভ কি, যেহেতু ক্যান আছে তাহলে খালি নট দিলেই হয়ে যাচ্ছে না। আচ্ছা তাহলে আগে আমরা নেগেটিভটা লিখে নিই, উই ক্যান নট আর্ন, এই যে এটা ঠিক, পরেরটা ঠিক, যে আমরা চাইলেই 10 কোটি টাকা ইনকাম করতে পারি না। হ্যাঁ ধরো এটা ঠিক, আগেরটা একটু আচ্ছা তাহলে উই ক্যান নট আর্ন 10 crores টাকা, যে আমরা 10 কোটি টাকা আর্ন বা ইনকাম করতে পারি না। এটাও অ্যাসার্টিভ এটাও অ্যাসার্টিভ, পার্থক্য এটা হ্যাঁ বোধক এটা না বোধক। আচ্ছা এখন এটা আমরা ইন্টারগেটিভ করি, সম্মতি, যে আমরা কি 10 কোটি টাকা ইনকাম করতে পারি, এটাই তো সম্মতিবাচক, এরকম হয় না, হ্যাঁ পারি অথবা না পারি না। তাহলে কি করব, সুন্দর করে ভার্বটা শুধু সামনে দিয়ে দেবো। এই যে দেখো ক্যানটা সামনে দিয়ে দিলেই হয়ে গেল, আর কোনো ঝামেলা নাই কিন্তু। এই যে আমাদের ক্যান উই আর্ন crores টাকা, বাস। আমরা কি 10 কোটি টাকা ইনকাম করতে পারি, হ্যাঁ পারি, পারো। ক্যান নট উই আর্ন, মানুষ, একটা কথা আছে, মানুষ তার স্বপ্নের সমান বড়, আবার বলা হয় অনেক সময় স্বপ্নের চাইতেও বড়। তো 10 কোটি টাকা ইনকাম করার স্বপ্ন দেখা দোষের না, দেখতেই পারো। ধরো শাহরুখ খানকে চেনো না? চেনো তো? তো এটা আমারও শোনা কথা, মোটিভেশনাল কথা, মানে অনুপ্রেরণামূলক কথা, আমারও শোনা কথা, আমি তার সরাসরি শাহরুখ খানের সঙ্গে গিয়ে কথা বলিনি। তো শাহরুখ খান যখন, মানুষ কিন্তু প্রথমেই নায়ক হিসেবে জন্মায় না, ধীরে ধীরে তার প্রতিভা এবং তার পরিশ্রমের মাধ্যমেই নায়ক হয়। এখন বিশ্ববিখ্যাত নায়কই বলা চলে, বলিউডের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস হিরোস, তাই না? তো শাহরুখ খান যখন, বলা হয় যে যখন প্রথম বোম্বেতে আসলো, মুম্বাইয়ে যখন প্রথম আসলো, তখন আমার যদি 10 কোটি টাকা হয়, এখন আমাকে দেখতে যেমন, 10 কোটি টাকা হওয়ার পরে আমি কিন্তু দেখতে প্রায় দ্বিগুণ সুন্দর হয়ে যাব। এটা সত্য কথা, সবাই, তোমরাও তাই না? টাকা হলে মানে সুন্দর হয়ে যায়। তো তার মানে শাহরুখ খান নায়ক হওয়ার আগে কিন্তু এতটা সুন্দর ছিল না। এন্ড তোমরা দেখে থাকবে শাহরুখ খান কিন্তু তুলনামূলক কত বেশি লম্বাও না, বাকি নায়কগুলোর মতো লম্বা না। সে অ্যাক্টিং ভালো, বাকি ভালো, যার জন্য সে খুবই বিখ্যাত। তো আগে খুবই জীর্ণ শীর্ণ ছিল, কালো ছিল, কিন্তু শাহরুখ খান বসে বসে স্বপ্ন দেখতো যে এক সময় সে এই বোম্বের নায়ক হবে। হ্যাঁ, নায়ক হওয়ার মতো আহামরি কোনো যোগ্যতা শাহরুখ খানের ছিল না, শুধু স্বপ্ন দেখতো, এই স্বপ্নই শাহরুখ খানকে আজকে নায়ক বানিয়েছে।
তো এটা শোনা গেছে যে শাহরুখ খানের এখন যে বাসায় থাকে ওটা সমুদ্রের ঠিক একদম পাশে, ওইখানে বসে সমুদ্রের বাতাসও খাওয়া যায়। তো নর্মালি তো দেখেছো যে সমুদ্রের সামনে অনেক শোয়ার মতো হচ্ছে যে বিছানার মতো থাকে না, বেঞ্চ। তো ওই বাড়ির সামনে যে বেঞ্চটা ছিল, শাহরুখ খান ওইটাতে মাঝে মাঝেই শুয়ে বড় বড় নিঃশ্বাস নিত। তখনও শাহরুখ খান নায়ক হয়নি, টাকা নেই, আমাদের মতো সাধারণ মানুষ, হয়তো আমাদের চাইতেও খারাপ অবস্থা। তো উনি ওইখানে শুয়ে শুয়ে ভাবতো যে পিছনের এই বাড়িটা একদিন আমার হবে। এটা জাস্ট ভাবতোই, উনি স্বপ্নই দেখতো, এন্ড সত্যিকার অর্থে এখন উনি ওই বাড়ির মালিক। তাহলে হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এখন আসলে কিন্তু চাল চুলে কিছুই ছিল না শাহরুখ খানের, ছিল মাত্র স্বপ্ন। হ্যাঁ, স্বপ্ন দেখা শুরু করো। শুধু শোনো, স্বপ্নের দুইটা ক্লাসিফিকেশন আছে। ইন্টারমিডিয়েটে একটা কবিতা আছে, ড্রিম। ড্রিম মানে স্বপ্ন, জানো তো? তো ওই কবিতাতে, ইংলিশ কবিতা, ইংরেজি বইয়ে আছে, তোমরা যখন ইন্টারভিউ উঠবা তখন দেখবা। ওইখানে বলা আছে যে মানুষ দুই ধরনের স্বপ্ন দেখে, একটা হচ্ছে নাইট ড্রিম আর একটা হচ্ছে ডে ড্রিম। একটা হচ্ছে রাতের স্বপ্ন আর একটা হচ্ছে দিবা স্বপ্ন, দিনের স্বপ্ন। রাতের স্বপ্ন জাস্ট একটা ফ্যান্টাসি মাত্র। হ্যাঁ, যারা রাতে স্বপ্ন দেখে তারা সকালে ঘুম ভাঙার পরে দেখে যে এটা জাস্ট একটা স্বপ্ন ছিল। আমি নিজেই এমন হয়েছে, রাতে দেখেছি অনেকগুলো টাকা কুড়িয়ে পেয়েছি, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, মন খারাপ। ছেলে মানুষ তো, এরকম অনেকদিন হয়েছে যে মাছ মারতে গেছি, অনেকগুলো মাছ পেয়েছি, জায়গা বাইরে গিয়ে স্বপ্ন ছিল, তখন তো মন খারাপ। তো ওইখানে কবি বলেছে যারা রাতে স্বপ্ন দেখে ওটা জাস্ট স্বপ্ন, কিন্তু যারা দিনের বেলা স্বপ্ন দেখে এরা খুবই ডেঞ্জারাস মানুষ। হ্যাঁ, এবং দিনের বেলা যারা স্বপ্ন দেখে এদের স্বপ্ন একটা সময় পূরণ হয়। আচ্ছা, তো আমরা আমরা এই সম্মতিবাচক এরকমটা শিখলাম যে আমরা কি করতে পারি, ভার্বটা শুধু সাবজেক্টের সামনে দিলেই হয়ে গেল, ব্যাস। খুব সহজ। কিন্তু দেখো এখানে, দেখো তো ভার্ব কিন্তু দুইটা ছিল, একটা হচ্ছে ক্যান, একটা হচ্ছে আর্ন, তাই না? কিন্তু এই যে মডাল ভার্ব, মডাল ভার্ব সামনে দিলেই যথেষ্ট, মডাল ভার্ব সামনে দিলেই যথেষ্ট। মিশিয়ে দিলাম। আরে প্লাস পাওয়া তো সম্ভব, এটা কিছুই না। আমার হাতের লেখা দেখো না কত বিশ্রী অবস্থা। এরকম হাতের লেখা দিয়েও তো আমার রেজাল্ট ভালো, তাহলে কি রেজাল্ট খারাপ করা ও ভালো করা আমারই কঠিন দেয়? ইউ উইল ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটা করবে। ফিউচার, একটু আমরা শিখেছিলাম না ফিউচার করা? ধরো তাহলে এখানে ভার্ব কোনটা? উইল আর ডু। তো এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। হ্যাঁ, এটা হচ্ছে মডাল ভার্ব। এই মডাল ভার্বটাকে সামনে দিলেই কিন্তু হয়ে গেল ইন্টারগেটিভ। আমরা নেগেটিভটাও লিখে নেই। হ্যাঁ, ইউ উইল নট ডু দ্য ওয়ার্ক, যে তুমি কাজটা করবে না। তাহলে এটার ইন্টারগেটিভ কি? উইল ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করবে, ব্যাস। তাহলে হয়ে গেল না? আবার উইল ইউ নট ডু দ্য ওয়ার্ক। দেখো তো ইন্টারগেটিভ হলো কিনা, সামনে ভার্ব নিয়ে যায়। তুমি কি কাজটি করবে, উইল ইউ ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, আবার আমরা যদি এরকম করে লিখি, হ্যাঁ, উইল ইউ নট অথবা উইল নট একটা লিখলেই হলো। দেখো তো হলো কিনা, সহজ, কঠিন না কিন্তু সহজ। আচ্ছা, হ্যাঁ, ভাবটা খালি সামনে দিয়ে দিলেই হয়ে গেল। আচ্ছা, হি হ্যাজ এ বিএমডব্লিউ। আচ্ছা, দেখো হি হ্যাজ এ বিএমডব্লিউ, যে তার একটা কি আছে, বিএমডব্লিউ আছে। আচ্ছা শোনো, এখন এখানে বিএমডব্লিউ গেঞ্জিও থাকে, কিন্তু দেখা থাকে না, বলা হয়েছে যে কার, তাহলে এত হতবাক হওয়ার কি আছে? বিএমডব্লিউ, অনেকে দেখবা যে বিএমডব্লিউ গেঞ্জি রেখে ঘুরছে না, এই যে এখানে এখানে সিল মারা বিএমডব্লিউ, ব্যাস। আচ্ছা, হি হ্যাজ নট এ বিএমডব্লিউ। আচ্ছা আচ্ছা, গাড়ি থাক, গাড়ি থাক। হ্যাঁ, তাহলে দেখো তো এটা নেগেটিভ করলাম না আমরা? হ্যাঁ বোধক না বোধক? তার একটি বিএমডব্লিউ আছে আর তার একটি বিএমডব্লিউ নেই, এটা সত্য। তো সেক্ষেত্রে এটা আমরা কি করব, সুন্দর করে ইন্টারগেটিভ করতে হলে হ্যাজটা সামনে নিয়ে আসলেই হলো। হ্যাজ হি এ বিএমডব্লিউ, তার কি একটি বিএমডব্লিউ আছে? অ্যান্সার না, নেই।
আচ্ছা আছে, আচ্ছা তাই। হ্যাজ হি এ বিএমডব্লিউ? আচ্ছা, হ্যাজ হি নট এ, আচ্ছা এবারে ভেবে নাও কার কি আছে সামর্থ্য অনুযায়ী। হ্যাঁ হোয়াটসঅ্যাপ না, গুড। এই যে দেখো কঠিন কিন্তু না, সম্মতি সূচক যেটা আমরা চাচ্ছি জানতে, শুধু ভার্বটা সামনে নিয়ে আসলেই হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা মিশিয়ে দিলাম। এখন দেখো আমরা আরো একটু লিখি এই সম্মতি নিয়ে। এখন আমরা যদি এরকম করে লিখি যে হি রিডস ইন ক্লাস, তোমরা 10 না, 10। আচ্ছা তাহলে এটা আমাদের নেগেটিভ কি, ডাজ নট, তাই না? নেগেটিভ ডাজ নট না, অ্যাকশন ভার্ব সাথে এসছো। আচ্ছা তাহলে হি ডাজন্ট রিড ইন ক্লাস 10। আচ্ছা দেখো তো সে ক্লাস 10 এ পড়ে, এটাও তো অ্যাসার্টিভ। তো আমরা কি করব, ভার্বটা সামনে দেব। তা আমরা রিডটা কি সামনে নিয়ে আসবো? রিডস হি ইন ক্লাস 10? না, তা না। কেন? আমরা তো ভার্বের কয়টা প্রকার শিখেছিলাম বলো তো? 4টা না? বি ভার্ব, মডাল ভার্ব, হ্যাভিং ভার্ব আর অ্যাকশন ভার্ব। তো আমরা যখন এই অ্যাকশন ভার্ব ছাড়া বাকিগুলোকে যখন নামবোধক করতে গিয়েছি তখন খালি নট দিলেই হয়েছে। হ্যাঁ, তার মানে ওই বাকি ভার্ব গুলো সামনে আসতে পারে, কিন্তু এই অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমরা যখন এই যে নেগেটিভ করলাম, দেখো তো আমাদের হি রিডস নট দিয়ে কি হয়ে গেছে? না। তখন এই ভার্বকে যদি আমরা কোনোভাবে চেঞ্জ করতে চাই, তখন ডু অথবা ডাজ অথবা ডিড আনা লাগে, তাই লাগে না? অ্যাকশন ভার্ব মানে সরাসরি কাজ করা, তাহলে আমাদের কি লাগে? ডু, ডাজ অথবা ডিড আনা লাগে। তাহলে যেহেতু এখানে ডাজ আসছে, রিডস এর পরিবর্তে আমরা ডাজ দিতে পারছি, তাই না? আচ্ছা তাহলে এখানে আমরা দেব ডাজ। ওকে, সামনে ভার্ব আনবো কি? ডাজ আনবো। ডাজ হি, এখন আর এস তো রাখবো না, রাখবো? কারণ আমরা তো অলরেডি এখানে এস দিয়েছি। ডাজ হি রিড ইন ক্লাস 10? ওকে, এই যে দেখো, তাহলে আমরা এটাতেও কিন্তু ওই একই ভার্বটা সামনেই নিয়ে আসলাম, কিন্তু শুধু এটার জন্য আমরা সরাসরি অ্যাকশন ভার্বকে নড়াতে পারি না, অ্যাকশন ভার্বকে সামনে নিয়ে আসতে পারি না। তো অ্যাকশন ভার্বের জন্য আমাদের এস যুক্ত, তাই ডাজ নিয়ে আসা হলো। আর এটাতে ঝামেলা নাই, যেহেতু ডাজ এখানে দেওয়াই আছে, এই ডাজটাই নিয়ে আসলেই হলো, রিডকে তো আর নিয়ে আসছি না। তাহলে আমরা লিখতে পারি ডাজন্ট হি অথবা ডাজ হি নট লিখলেই হলো একটা, না? ডাজন্ট হি রিড ইন ক্লাস 10? ওকে, সহজ। কিন্তু শুধু অ্যাকশন ভার্বের ক্ষেত্রে অন্যান্য ভার্ব, বাকি যে 3টা ভার্ব রয়েছে, এই 3টা ভার্বের ক্ষেত্রে ওই ভার্বটা সরাসরি নিয়ে আসলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, বি ভার্ব, মডাল ভার্ব, হ্যাভিং ভার্ব, এই 3টা, এগুলো মুখস্থ এখনো করনি, তাই তো? করে নিও। আচ্ছা তাহলে এখন দেখো, আর অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমরা কি করি? যেহেতু ডু, ডাজ, ডিড একটু হেল্প হিসেবে ব্যবহার করি, হেল্পিং ভার্ব হিসেবে, তাই আমরা এই ডাজটাকে সামনে নিয়ে আসলাম। এখানে তো ডাজ নট ছিলই, তো সহজ হয়েছে, এটাকে নিয়ে আসলাম। ওকে, এখন মিশিয়ে দিলাম। আচ্ছা ধরো আরো লিখি আমরা, যে বিরক্ত লাগে ইয়ে হতে, they worked in the, এগুলো আমি জানি তোমরা পারোই, তারপরেও আমরা একটু রিপিট করছি যাতে করে আমাদের চর্চা হয়, এন্ড যেটুকু আমাদের ধারণা অস্পষ্ট আছে সেটা স্পষ্ট হয়, তাই তো? আচ্ছা, they worked in the garden, যে তারা কি করে? বাগানে কাজ করেছিল। পাস্ট টেন্স না? ছিল। তাহলে এটা যদি আমরা নেগেটিভ করি বলো তো, তাহলে কি দেব? they worked not, এরকম? did not, এই তো, ভেরি গুড, did not, they did not। এখন ওয়ার্ক রাখবো না শুধু ওয়ার্ক দেব? শুধু ওয়ার্ক, আর ইডি রাখবো না, এটা তোমরা তো পারোই। ওয়ার্ক ইন, হ্যাঁ না, শেখানোর পরে যদি মনে রাখতে পারো তাহলে তো তোমরা মেধাবী। হ্যাঁ, আচ্ছা, they did not work in the garden, যে তারা বাগানে কাজ করে না। এখন এটাকে যদি আমরা ইন্টারগেটিভ করি, যদি এরকম করে জিজ্ঞাসা করি যে
তারা কি বাগানে কাজ করে সম্মতি যদি জানতে চাই তাহলে কি করব, ওই তো এটার পরিবর্তে আমরা ডিড নিয়ে আসবো সামনে, কারণ ওয়ার্ক তো অ্যাকশন ভার্ব, তাই না? ডিড দে, এখন কি আমরা ইডি রাখবো আর না, কারণ অলরেডি একটা পাস্ট টেন্স আমরা দিয়েছি। ডিড দে ওয়ার্ক ইন দ্য গার্ডেন। ওকে, আর এই যে এটা তো ডিড নট এখানে দেওয়া আছে, সহজ, এটাই দিলেই হলো। ডিড নট দে ওকে, তার মানে এই সম্মতি জানতে হলে যে ধরনের যেইভাবে ইন্টারগেটিভ করতে হয় এটা আমরা শিখে গেলাম, তাই না? ক্লিয়ার? তোমার পিছনে তোমাদের দুইজনেরও ক্লিয়ার? তাহলে সম্মতি, আমরা যদি সম্মতি জানতে চাই তাহলে আমাদের ভার্ব সামনে দিয়ে ইন্টারগেটিভ করা যায়, সেটা আমরা শিখলাম। এন্ড আই হোপ তোমাদের ধারণা ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা যাই আরেকটাতে। ওই তো আমি বললাম না, অ্যান্সার জানার জন্য, উত্তর জানার জন্য জিজ্ঞাসা করা হয়, ওইগুলো হচ্ছে WH ওয়ার্ড দিয়ে। যে ওয়ার্ড গুলোর সামনে WH থাকে, হ্যাঁ, এগুলো আলাদা করে যদি লেখা হয়, হু, হোয়াট, হুইচ, when, how, why, আচ্ছা আরো থাকলে সেটা আমরা পরে দেখছি, মনে পড়লে লিখবো আবার। আচ্ছা, এই যে এইগুলো দ্বারা, হ্যাঁ, এই WH ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে করি, যে তুমি কোথায় বাস করো, হ্যাঁ, তুমি কখন মাদ্রাসায় যাও, তুমি কেমন আছো, এরকম। তো এইগুলো কিন্তু সরাসরি আমরা প্রশ্ন করছি, এন্ড এগুলোর আমাদের উত্তর দিতে হয়। আগেটা যেমন সম্মতি জানতে চাইলাম যে ভালো আছো কি না, এরকম তো আর না, তাহলে সেক্ষেত্রে এগুলোর সরাসরি উত্তর দিতে হয়। তো এইগুলো একটু আমাদের আলাদা একটু স্ট্রাকচার মেনে লিখতে হয়। সেটা আমরা যদি এইভাবে লিখি, যে প্রথমে যে কোনো লিখতে হয়, আগে WH ওয়ার্ড লিখতে হয়, প্রয়োজন অনুযায়ী যদি হুইচ থাকে কোনটি, তাহলে সেটা হোয়াট থাকলে হোয়াট, লাগলে হোয়াট, হু লাগলে হু, হোয়েন লাগলে হোয়েন, হাউ, হোয়াই লাগলে যেটা লাগুক সেটা অনুযায়ী সেই WH ওয়ার্ড লিখবো। তারপরে কি লিখবো? তারপরে ওই তো আমাদের একটা সাহায্যকারী ভার্ব লিখবো, আমরা লিখবো যে হেল্পিং ভার্ব, যে আমরা সাহায্যকারী একটা ভার্ব লিখবো, ঠিক আছে? তারপরে অ্যাজ ইউজুয়াল সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যদি লাগে, যদি অবজেক্ট অব্দি না লাগে তো না লাগলো। তো আমাদের নর্মাল সেন্টেন্স প্যাটার্ন কেমন হয় বলতো? সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয় না? এটা তো নর্মাল সেন্টেন্স প্যাটার্ন, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না? তো এটার সামনে আমাদের অতিরিক্ত কি যুক্ত করা লাগে? খুবই সহজ, WH ওয়ার্ড যুক্ত করা লাগে, আর একটা প্রয়োজন অনুযায়ী যেটা বসালে এই ভার্বকে, মেইন ভার্বকে হেল্প করা যাবে, সেই হেল্পিং ভার্ব লাগে। সহজ কথা, আগের মতোই কাঠামো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাথে শুধু WH আর সাহায্যকারী ভার্ব, এই তো। এখন অনেক সময় আমরা তো প্রথম দিন শিখেছি যে অনেক সময় একটা সেন্টেন্সে অবজেক্ট নাও লাগতে পারে, তাই না? নাও লাগতে পারে, খালি সাবজেক্ট ভার্ব দিয়ে সেন্টেন্স হয়ে যায় না? চাই তো না লাগলে তখন না লাগবে। সহজ কথায় সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, তার সামনে শুধু আমরা WH ওয়ার্ড দেব, আর সেটার জন্য প্রয়োজন অনুযায়ী হেল্পিং ভার্ব দেব। আচ্ছা, এখন আমি যদি লিখি যে তুমি কোথায় বাস করো, এই তো, এটা তো অ্যান্সার, উত্তর দিতে হবে এই প্রশ্নের বিপক্ষে। তাহলে সেক্ষেত্রে আমরা এখন, আর কোথায় আছে, তো কোথায় তো WH এর ভিতরে, হোয়ার, হোয়ার লিখিনি, হোয়ার, এই যে বের হবে। আচ্ছা, হোয়ার, তাই না? কোথায় বাস করো, এটা তো সম্মতি সূচক না, উত্তর দেওয়ার মতো করে। তাহলে এখন আমি এটা যদি বলি, তাহলে প্রথমে কি বসাবো বলতো? হোয়ার বসাবো, WH ওয়ার্ড, হোয়ার। আচ্ছা, এখন আমরা হেল্পিং ভার্বটা পরে দেই, আমরা আগে মেইন সেন্টেন্স লিখি, লিভ, বাস করো, ইউ লিভ, ইউ লিভ মানে তো বাস করো, তাই না? এই যে আমরা এই সেন্টেন্সের মেনে এইটুকু লিখলাম। এখন সাহায্যকারী ভার্বটা আমরা এখানে ফাঁকা রেখেছি, আমরা এখন বসাবো। তাহলে এখন বলো তো, এখানে ভার্ব কোনটা? লিভ না? লিভ তো, আর সাবজেক্ট কি? ইউ। তাহলে এই লিভের জন্য, লিভ তো অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব না? তো এটার জন্য সাহায্যকারী ভার্ব আমরা কি দেব? আর কেন, ডু দেব। অ্যাকশন ভার্বের জন্য আমরা হয়তো ডু দেই না? ডু দিলাম না? ডু নট, ডাজ নট, ডিড নট, এরকম। তাহলে লিভ অ্যাকশন ভার্ব, যার কারণে এটা সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা দেব ডু। তাহলে হোয়ার ডু ইউ লিভ, আমরা যদি এরকম করে বলি যে হোয়ার ইউ লিভ, তাহলে কিন্তু সেটা ভুল, লিখতে হবে হোয়ার ডু ইউ লিভ। এই তো WH, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, অবজেক্ট তো লাগেনি তাই দেই। তার মানে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো।
নেগেটিভ সহজ হয়, ডোন্ট ইউ লিভ, শুধু নট দিলেই হয়ে গেল। আচ্ছা, আচ্ছা কি লিখলাম, সে কেন পরীক্ষায় ফেল করে, তাই তো। এই তো কেন আছে, তার মানে বোঝা যাচ্ছে ডাব্লিউএইচ। আরো একভাবে বোঝা যাচ্ছে যে এটার উত্তর দেয়া লাগবে, সম্মতি দিয়ে হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব বলতো, এখানে আগে ডাব্লিউএইচ দেব, ওই তো আগে ডাব্লিউএইচ ওয়ার্ড দিতে হয়। তাহলে কেনর ইংরেজি কি, হোয়াই, তাই তো। কেনর ইংরেজি কি, হোয়াই, তাহলে আমরা দেব আগে হোয়াই। তাহলে আমরা সাহায্যকারী ভার্ব পরে দেই। আর এখন কি করে, হি এখন ফেল করে, সাবজেক্ট, সাবজেক্ট সে না, সে তো সাবজেক্ট। আচ্ছা এখন ভার্ব হচ্ছে ফেল করা, তাই না, ফেল ইন দ্য এক্সাম, পরীক্ষায় ফেল করে। এই যে দেখো তো এখানে ভার্ব ফেইল না, ফেইলটা তো অ্যাকশন ভার্ব, হ্যাঁ ফেইলটা তো অ্যাকশন ভার্ব। তাহলে সেক্ষেত্রে আমরা এটার জন্য কি দেব, এটার জন্যও ডু দিব। হি আছে দেখো তো, হি হলে কি ডু হয় না ডাজ হয়, ডাজ হয়। হি হলে ডাজ হয় না, একজন ব্যক্তি, হি সি ইট আর যে কোনো নাম এক বচন, সেটার জন্য আমরা কি দেই, ডাজ দেই। হোয়াই ডাজ হি ফেইল ইন দ্য এক্সাম। এখন আমরা এটা বলতে পারি না হোয়াই হি ফেইল ইন দ্য এক্সাম, যে সে কেন পরীক্ষায় ফেল করে, তাহলে কিন্তু ভুল, কারণ আমরা সাহায্যকারী ভার্বটা বলছি না। তাহলে সঠিক কি, হোয়াই ডাজ হি ফেইল ইন দ্য এক্সাম, যে সে কেন পরীক্ষায় ফেল করে। আচ্ছা এটা তো আমরা তো টেন্সের একটু শিখেছি, আমরা যদি এমনি মুখে মুখে বলি যে তুমি কোথায় বাস করো, আমরা বললাম হোয়ার ডু ইউ লিভ। তুমি কোথায় বাস করেছিলে, হোয়ার ডিড ইউ লিভ। পাস্ট টেন্স দিলে না, ডিড দিলে হয়ে গেল। কিন্তু তুমি কোথায় বাস করবে, সব ঠিক, শুধু হোয়ার উইল ইউ লিভ। ক্লিয়ার, উইল ইউ লিভ। এই যে এখানে সাহায্যকারী ভার্ব ডু দিলাম, তো ফিউচার হলে তো আর লিভের জন্য ডু দেব না, উইল দেব। আবার পাস্ট টেন্স হলে তো আর ডু দেব না, ডিড দেব। তো সাহায্যকারী ভার্ব যদি একবার থাকে তো মেইন ভার্বের তো চেঞ্জ করা লাগে না, এটা করলেই হয়। তাহলে আমরা পাস্ট টেন্স তুমি কোথায় বাস করেছিলে, হোয়ার ডিড ইউ লিভ, তুমি কোথায় ছিলে বা তুমি কোথায় বাস করেছিলে। হ্যাঁ, আবার তুমি কোথায় বাস করবে, হোয়ার উইল ইউ লিভ। আচ্ছা এটা যদি আমরা এখন লিখি যে তুমি কেন পরীক্ষায় ফেল করেছিলে, তুমি কেন পরীক্ষায় ফেল করেছিলে, তখন এখানে ডাজ হবে না ডিড হবে বলো তো, ডিড হবে। কারণ পাস্ট টেন্সে সবগুলোর সাথেই ডিড, আমরা বললাম না, বলেছিলাম না যে হি হলেও ডিড, যত কিছু আছে ওইখানে ডু ডাজের ঝামেলা নাই, সব ডিড। ফিউচার টেন্সেও ডু ডাজের ঝামেলা নাই, কোনো কিছু ঝামেলা নাই, সব উইল, সব উইল। তাহলে হোয়াই ডিড হি ফেল ইন দ্য এক্সাম, সে কেন পরীক্ষায় ফেল করেছিল। এখন ফিউচার যদি দেই আমরা, সহজ, কিন্তু খালি উইল দিলেই হলো। প্রেজেন্ট টেন্সেই ডু হয় আবার ডাজ হয়, এটা একটু দেখে দেখে দিতে হয়। পাস্ট টেন্সে তো ঝামেলা নাই, পাস্ট টেন্সে সবগুলোতেই ডিড, আবার ফিউচার টেন্সে সবগুলোতেই উইল। তাহলে হোয়াই উইল হি ফেল ইন দ্য এক্সাম, সে কেন পরীক্ষায় ফেল করবে, কারণ ভালো মতো পড়ে না। এই তো ক্লিয়ার। তার মানে ডাব্লিউএইচ ও কিন্তু শিখছি আমরা। ডাব্লিউএইচ এর এইরকম করে পুরো স্ট্রাকচার মনে রাখবা না, ডাব্লিউএইচ সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে একটু কঠিন হয়ে যায়, লম্বা হয়ে যায়। শুধু মনে রাখবা যে আমাদের নরমাল সেন্টেন্স কি হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয় না, ওটার আগে শুধু ডাব্লিউএইচ আর সাহায্যকারী ভার্ব দেবো, এরকম করে মনে রাখবা, তাহলে সহজ হবে। তাহলে পুরো ফর্মুলা মুখস্থ করা লাগছে না, যে নরমাল সেন্টেন্স হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে, ওটার সামনে আমরা ডাব্লিউএইচ দিলাম, সাহায্যকারী ভার্ব দিলাম, শেষ। তারা কখন স্কুলে যায়, এই তো। তাহলে কখন আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ দিয়ে লিখবো। আবার এরকম করেও আমরা ভাবতে পারি যে এটার অ্যান্সার দেওয়া লাগছে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এই তো উত্তর জানা যেটা বললাম, এরকম করে ডাব্লিউএইচ দিয়ে। তাহলে এখন দেখি তো আমরা প্রথমে কি বসাবো বলতো, হোয়েন, কখন, কারণ ডাব্লিউএইচ ওয়ার্ড আগে বসাবো, ওই তো ডাব্লিউএইচ আগে বসাবো। তাহলে কখনের ইংরেজি কি, হোয়েন, হোয়েন। আচ্ছা হোয়েন। এখন আমাদের এখানে সাহায্যকারী ভার্ব লাগবে, এটা একটু পরে বসাবো আমরা। সাবজেক্ট কি, ডে, তাই তো। আচ্ছা, আর যাওয়া, গো টু, হ্যাঁ, স্কুল। এই যে দেখো তো, দের জন্য আমরা কি ডাজ দেবো না ডু দেবো,
ডু দেবো, ডাস তো না, একজন তো না, দিয়ে তো অনেকজন, একজন হলে না ডাজের ঝামেলা। তাহলে হোয়েন ডু দিয়ে গো টু স্কুল, তারা কখন যায়। আমরা যদি এরকম বলি হোয়েন দিয়ে গো টু স্কুল, তাহলে কিন্তু ভুল, সাহায্যকারী ভার্ব দিতে হয়, না হলে ডাব্লিউএইচ এর প্যাটার্ন না মানে লিখলে হয় না। তাহলে হোয়েন ডু দে গো টু স্কুল। এখন আমরা যদি জিজ্ঞাসা করি তারা কখন স্কুলে গিয়েছিল, পাস্ট টেন্স। আমরা যদি বলি কখন তারা স্কুলে যাবে, ফিউচার টেন্স। শুধু এই যে এটার চেঞ্জ করে দিলেই হচ্ছে। তাহলে তুমি বলো তো, ওই যে হেলদি ইয়াং ম্যান, এখন বলো তো যে পাস্ট টেন্স যদি লিখি তাহলে আমরা কি লিখবো, এটা এটা পাস্ট টেন্স, গিয়েছিল। তুমি হ্যাঁ তুমি তো বলো যে তারা কখন স্কুলে গিয়েছিল, এটার ইংরেজি আমরা, এটা তো প্রেজেন্ট, স্কুলে যাই, গিয়েছিল, সেটার জন্য কি লিখবো, পারবা না? তুমি পারবা? হ্যাঁ ডিড, এই যে ডুর জায়গায় ডিড আর বাকি সব এক। এটা কি কঠিন ছিল, এখনই তো আমরা বললাম। when did, হ্যাঁ পাস্টে তো ডিড না, দে গো টু স্কুল। এই যে তারা কখন স্কুলে গিয়েছিল, তারা কখন স্কুলে যাবে, মাসুম বলো তো। তুমি না মাসুম, না তুমি মাসুম, তুমি বলো, তুমি বলো। হ্যাঁ যাবে, যাবে ফিউচার। হ্যাঁ হ্যাঁ তুই বলো। হ্যাঁ হোয়েন উইল দিলে তো, এই যে ডিটেল থাকে সব এক, আমরা বললাম না শুধু ভার্ব চেঞ্জ করলেই হয়। একটা সেন্টেন্স হা বোধক থেকে না বোধক করো, বা টেন্স চেঞ্জ করো, অতীতকাল ভবিষ্যৎকাল করো, বা যেটাই করো, সেক্ষেত্রে শুধু ভার্বের চেঞ্জ করলেই হয়। তাহলে দে গো টু স্কুল। আমার মনে হয় তোমরা বোঝো না এরকম তো না, কিন্তু ভয় পাও জিজ্ঞাসা করলে, এই জন্য পারো না। বোঝার তো কথা, বোঝো না, পড়ালে তো বোঝাও, বুঝতে পারছো না, তোমরাও তো বুঝতে পারছো, কিন্তু ভিতর থেকে বের হচ্ছে না, এই তো। আচ্ছা, তাহলে তারা কখন স্কুলে যায়, যে হোয়েন উইল যাবে, হোয়েন উইল দে গো টু স্কুল, যে তারা কখন স্কুলে যাবে। সহজ কিন্তু। এই যে দেখো, তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স ঠিকঠাক ভাবে গঠন করা কিন্তু শিখে গেলাম। একটা হচ্ছে সম্মতি দিয়ে, যে হ্যাঁ অথবা না, ওটা আমরা কি করব, ভার্বটা সামনে নিয়ে আসবো। এমনি বাকি যে তিনটা ভার্ব আছে, অ্যাকশন ভার্ব, বি ভার্ব মডেল ভার্ব, হ্যাভিং ভার্ব, এইগুলা হলে ওটা সরাসরি সামনে নিয়ে আসলাম। আর অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমাদের ডু, ডাজ, ডিড এগুলো একটু দেখে আনতে হবে। তাহলে প্রথমে এটা ক্লিয়ার না? আচ্ছা, পরেরটা, এই যে ডাব্লিউএইচ, এই যে ডাব্লিউএইচ দিয়ে আমরা করলাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তো নরমাল সেন্টেন্স প্যাটার্ন, ওটার সামনে শুধু ডাব্লিউএইচ আর হেল্পিং ভার্ব দেব। ক্লিয়ার? আচ্ছা, এই দুটো করো তো। এটা না বোধক করবা, হা বোধক, এটার ইংলিশ লিখলে সেটা তো হা বোধক হচ্ছে, সেটা আবার না বোধক করবা। আবার এটা তুমি কি চাও, তো এটা তো হা বোধক হচ্ছে ডাব্লিউএইচ দিয়ে, সেটা আবার না বোধক করবে। চারটা চারটা সেন্টেন্স লেখো, করো করো, খাতা নাই।
want. Our country, আমাদের দেশ, our. প্রথমটার সহজ বুদ্ধি হচ্ছে আগে লিখলা যে আমরা আমাদের দেশকে পছন্দ করি, অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, পরে ইন্টারগেটিভ বানালো, তাহলে সহজ হয় না? তাহলে একটু সহজ। ফার্স্ট হও, একটু ফার্স্ট। হ্যাঁ হয়েছে তো, পরেরটা এটা হয়েছে। এটা সম্মতি, হরতে লিখছো কেন? ওই যে ভার্ব সামনে দিয়ে। আচ্ছা দেখো, আচ্ছা এখন দেখো তোমরা দুটাকেই ডাব্লিউএইচ হোয়াট হোয়াট দিয়ে ভাবছো কি থাকাতে, তাই না? কিন্তু আসলে দুইটা কিন্তু এক জিনিস না। দেখো তুমি কি চাও, এটার জন্য অ্যান্সার দিবা যে আমি এটা চাই, এটা চাই, এটা চাই। আর আমরা কি আমাদের দেশকে পছন্দ করি? হ্যাঁ পছন্দ করি, অথবা না পছন্দ করি না, সম্মতি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখে ওই যে সাহায্যকারী ভার্ব বা ভার্বটাকে শুধু সামনে দিলেই হয়ে যেত না? হ্যাঁ, তাহলে কি থাকলে যে সবসময় হোয়াট হবে তা না। আমরা তো ক্লিয়ার হওয়ার জন্য বললাম যে যেটার অ্যান্সার দেওয়া যাবে, অনেক ডিটেইলস লাগে, কয়েকটা বাক্য বলা লাগবে, সেটা হচ্ছে ডাব্লিউএইচ। যে হ্যাঁ আমি আমি এটা চাই, ওটা চাই, ওটা চাই, আমি কি চাই, আমি একটু কলম চাই, অ্যান্সার দেওয়া লাগলো। আর আমরা কি আমাদের দেশকে পছন্দ করি? হ্যাঁ করি, সম্মতি দিলেই হয়ে গেল না? অথবা না করি না, সম্মতি দিলেই হয়ে গেল না? তাই তো, অত বিস্তারিত বলার তো দরকার নাই। তাহলে এটা সামনে ভার্ব দিয়ে। তোমাদের আইকিউ দুর্বল, তোমাদের ভাবা উচিত ছিল স্যার তো দুইটা দুই ধরনের দেওয়া উচিত, দুইটা যেহেতু শেখালো। আচ্ছা তাহলে এখন আমরা দেখি, এমনিতেই আমরা প্রথমে আগে উপরে অ্যাসার্টিভটা লিখে নেই, তারপরে এটা লিখলাম। অ্যাসার্টিভটা কি? যে আমরা আমাদের দেশকে পছন্দ করি, কিটা বাদ। তাহলে আমরা উই, পছন্দ কি? লাইক আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে পছন্দ করি। এখন লাইক তো অ্যাকশন ভার্ব, আর উই আছে, সেজন্য আমরা কি দেবো? ডাস দেবো না ডু দেবো? লাইকের জন্য আমরা তো এখানে একটা নিয়ে দেবো, অ্যাকশন ভার্ব না, পছন্দ করার সরাসরি কাজ না, তো এটার জন্য তো আমরা সামনে তো ভার্ব দিতে হবে, লাইকটাকে তো নিয়ে যেতে পারবো না, ডু ডাস নিয়ে যাওয়া লাগবে। তাহলে ডু নেবো না ডাস নেবো? ডু নেবো, কারণ এটার সঙ্গে তো এস যুক্ত হয়নি, এস যুক্ত হলে না এস হতো। তাহলে আমরা কি লিখবো? যে সব এক, সামনে শুধু ডু হলেই হলো। ডু উই লাইক আওয়ার কান্ট্রি, আমরা কি আমাদের দেশকে পছন্দ করি কি না? নেগেটিভ কি? ডোন্ট উই লাইক আওয়ার কান্ট্রি, এই যে। হ্যাঁ, আচ্ছা এখন তুমি কি চাও? প্রথমে আমাদের কি লিখতে হবে? ডাব্লিউএইচ, তাই না? আগে কি লিখতে হয়? ডাব্লিউএইচ ওয়ার্ড লিখতে হয়। কি ইংরেজি কি? হোয়াই। হ্যাঁ, হোয়াট। আচ্ছা তাহলে হোয়াট। আচ্ছা এখন কি আমরা লিখবো? সাহায্যকারী ভাবটা পরে লিখি, ইউ। তার ইংরেজি কি? ওয়ান্ট। হোয়াট ইউ ওয়ান্ট, তো এটা তো ঠিক হয়নি, আমাদের সাহায্যকারী ভার্ব দেয়নি, তো ওয়ানটা অ্যাকশন ভার্ব, তো এটার পরিবর্তে আমরা কি দেবো? ডাস দেবো না ডু দেবো? হ্যাঁ, হোয়াট ডু উই ওয়ান্ট, ও ইউ ওয়ান্ট, তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? আচ্ছা, আর নেগেটিভ কি? সহজ,
হোয়াট নেগেটিভ লাগে না ওইভাবে, হোয়াট ডোন্ট ইউ ওয়ান্ট, তুমি কি চাও না। ক্লিয়ার? যে হোয়াট ডোন্ট ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, যে তুমি কি চাও তুমি কি চাও না। তাহলে এটা আবারও একটু ক্লিয়ারলি দেখো, যদি সম্মতি দিয়েই হয়ে যায় তাহলে ওইখানে কি, কখন, কোথায় এগুলো থাকলেও আমরা ডাব্লিউএইচ লিখবো না, আমরা লিখবো সামনে ভার্ব নিয়ে আসা। এটুকু তো বুঝতে পারবা সেন্টেন্স থেকে, হ্যাঁ না দিলেই হচ্ছে নাকি বিস্তারিত বলা লাগছে, বুঝতে পারবা না? আচ্ছা, আর এখানে তুমি কি চাও, এখানে তো হ্যাঁ আমি চাই এরকম তো না, আমি কি চাই সেটা বলা লাগছে, তাহলে সেটার অ্যান্সার দিতে হচ্ছে, যার কারণে এটা হচ্ছে ডাব্লিউএইচ দিয়ে। আই হোপ আমরা আজকে যেটুকু শিখলাম এটুকু ক্লিয়ার। হ্যাঁ, এখন তোমাদের দিয়ে কিছুই করিয়ে নেওয়া হচ্ছে না, এজন্য তোমাদের ডেভেলপ কম হচ্ছে, মাথা থেকে বের হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বাড়ির কাজ দিতে হবে। আচ্ছা, লিভ, রিড, এই তিনটা দিয়ে ঠিক আছে তোমরা বাক্য তৈরি করবা। কি বাক্য তৈরি করবা সেটা পরে বলছি। বলতো ড্রিঙ্কের পাস্ট টেন্স কি, লিভের পাস্ট টেন্স কি, কারণ আমাদের তো পাস্ট টেন্স লাগতেই পারে। ফিউচারের সময় তো খালি উইল ড্রিঙ্ক দিলেই হয়ে যাচ্ছে, উইল লিভ দিলেই হয়ে যাচ্ছে, উইল রিড দিলেই হয়ে যাচ্ছে। পাস্টের সময় তো সেটা দেওয়া হয় না, পাস্টের সময় পাস্ট ফর্মটা লিখতে হয়। তো তোমরা তোমাদের যদি এখন বলি তাহলে সেটাও বলে দেওয়া লাগবে। ড্রিঙ্কের পাস্ট টেন্স কেউ জানো? ড্রাঙ্ক না, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, DRANK, ড্রিঙ্ক। আর লিভের কি, ছেড়ে দেওয়া, লিভ অফ অ্যাবসেন্স পড়ো না? আচ্ছা, লিভ মানে হচ্ছে কোনো কিছু ছাড়া, ছেড়ে দেওয়া, ত্যাগ করা, তাহলে লিভের হচ্ছে লেফট। আর রিডের হচ্ছে সব রিড। ওকে, তাহলে এই তিনটার পাস্ট টেন্সে বলে দিলাম। এখন এই তিনটা দিয়ে আমরা দেখো তো কি কি শিখেছি। অ্যাসার্টিভ শিখিনি, ইম্পারেটিভ শিখিনি, ইন্টারগেটিভ শিখিনি। অ্যাসার্টিভের কয়টা বাক্য হয়? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তাই হয় না? আচ্ছা, ইম্পারেটিভের কয়টা হয়? একটা হচ্ছে সরাসরি ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে লেট দিয়ে। তাই তো হয়। এই ভার্ব দিয়ে আবার কি হয়? হ্যাঁ বোধক হয়, না বোধক হয়। লেট দিয়ে কি হয়? হ্যাঁ বোধক হয়, না বোধক হয়। ঠিক আছে। আবার ইন্টারগেটিভের কি হয়? একটা হচ্ছে সম্মতি হয়, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ হয়, ডাব্লিউএইচ হয়। এটাও আবার হ্যাঁ বোধক হয়, না বোধক হয়, হ্যাঁ বোধক হয়, না বোধক হয়। আরো দিলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা বাক্য হয়েছে। আর আর একটু কাজ করবা, সেটা হচ্ছে যে এইগুলো দিয়ে তোমাদের ইচ্ছা মতো অ্যাসার্টিভ লিখো, সমস্যা নাই। যে প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচারের ওই যে দুইটা দুইটা করে হয় না, হ্যাঁ বোধক, না বোধক, হ্যাঁ বোধক, না বোধক, তাহলে 16টা বাক্য হলো মাত্র। এই 16টা বাক্য তৈরি করে নিয়ে আসবা। আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। ড্রিঙ্কে ভার্ব হিসেবে ব্যবহার করে, ড্রিঙ্কে ভার্ব হিসেবে ব্যবহার করে বাক্য তৈরি করবো। আই ড্রিঙ্ক ওয়াটার, এটা ছাড়া লেখো, আমি বলে দিলাম, না পারলে এটা লেখো এইরকম। তাহলে লিভকে ভার্ব হিসেবে ব্যবহার করে একটা বাক্য তৈরি করবা, রিডকে ভার্ব হিসেবে ব্যবহার করে বাক্য তৈরি করবা। পাস্ট তো বলেছি, এটা এটার জন্য লাগবে। তাহলে এই তো অ্যাসার্টিভের ড্রিঙ্ক দিয়ে একটা হাবোধক বাক্য তৈরি করলা, না বোধক একটা করলা। আবার ড্রিঙ্ক দিয়ে ইম্পারেটিভের ভার্ব দিয়ে শুরু হাবোধক একটা করলা, না বোধক একটা করলা। লেট দিয়ে শুরু হাবোধক একটা করলা, না বোধক করলা। আবার এই যে সম্মতি হচ্ছে যে হাবোধক না বোধক করলা, ডাব্লিউএইচ হাবোধক না বোধক করলা। তাহলে এই ড্রিঙ্ক দিয়ে, ও মাই গড, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই ড্রিঙ্ক দিয়ে 16টা বাক্য হবে, লিভ দিয়ে 16টা, রিড দিয়ে 16টা। বেশি হয়ে গেল? বেশি হয়ে গেছে না? পারবে না কেন? আচ্ছা, হ্যাঁ চেষ্টা করবো অবশ্যই। ছোট ছোট সমস্যা হলে গ্রুপে পোস্ট দিবা, আমি অ্যাক্টিভ থাকলে সলভ করে দিব, না হলে তোমাদের স্যার আছে, ম্যাডাম আছে, যে পারবে দিয়ে দেবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই 3 নং কত হয়? 48, 48টা বাক্য তৈরি করে নিয়ে আসবা। আর আমি খুব সম্ভবত পরশু দিন আমাদের আবার
50টা, দুইটা তোমাদের মতো করে খুশি হয়ে নিয়ে এসো মিল করার জন্য। তাহলে আগামী পরশুদিন আমরা এই 48টা বাক্য চেক করে দেখবো যে কে কোথায় ভুল করেছো, কি ভুল করেছো। বাক্য লিখতে হলে যে খুব বেশি কঠিন বাক্য লিখতে হবে তা না, সহজ করে লিখলে হবে। আমি পানি পান করি, আমি স্কুল ত্যাগ করি, আমি বই পড়ি, এরকম করে সহজ করে বাক্য লেখো, সেগুলো চেঞ্জ করা শেখো। মানসম্পন্ন উচ্চ লেভেলের বাক্য পরে আগে ঠিক করে লেখা শেখো, তারপরে সেটার মান ডেভেলপ করো। ওকে, তাহলে এই 48টা বাক্য লিখবা, খুশি হয়ে 2টা লিখে 50টা বাক্য তৈরি করে নিয়ে আসবা। তোমাদেরকে শুধু ভাব দেওয়া হলো। এখন চাইলে এই ছকটা তুলে নাও অথবা ছবি তুলে নিয়েছো গ্রুপে দিয়ে দিও, তাহলে সবার জন্যই সুবিধা হবে। ঠিক আছে, ধন্যবাদ। তোমাদের সঙ্গে আগামী পরশুদিন দেখা হতে পারে।